অনেক সময় একেবারে ছোটবেলা থেকে বোঝা যায় না কার কী ভালো লাগবে, কে কী হবে বড় হয়ে। কারো, কারো জীবনে তারা শখ মেটাতে পারেন, কেউ, কেউ পারেন না। শখের কোনো বয়স নেই, যেকোনো সময় শখ মেটানো যায়। দূর দূরান্তে না গিয়েও আমাদের আশেপাশে সৌন্দর্যগুলোকে আমরা উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমার দুটি শখের আয়োজনে আপনাদের জন্য ব্লগটি সাজিয়েছি। প্রথমেই আমার গার্ডেন দিয়ে শুরু করছি। আমার গার্ডেনে গত বছর এই গাছটিতে, এটি হলো ক্ল্যামিটিস ফ্লাওয়ার। তো এই গাছটিতে অনেক ফুল এসেছিল মাশাআল্লাহ। এবার দেখি মাত্র একটি ফুল এসেছে। আর আমার সন্দেহ হচ্ছে এবছর মনে হয় আর কোনো ফুল ফুটবে না। দেখা যাক কী হয়। আসলে আমাদের জীবনটাও তো এরকম। গত বছর যেমন যায় এবছর তেমন যাবে এমন কোনো কথা নেই। ভালো মন্দ মিলিয়েই আমাদের জীবন। মেন ব্লগে ফিরে আসছি। আজকে আমি আমার বেডরুমটি গোছাচ্ছি। আর রুম টুম গোছাতে অর্গানাইজ করতে আমার অনেক ভালো লাগে। এটি আমার শখের মধ্যে একটি। প্রথমেই ভিডিওটি দেখেছেন যে মনে হচ্ছিল যে আমার রুমে কি ডাকাত পড়েছে, এত ম্যাস অবস্থা। আসলে এত ম্যাসের পর রুমটি গোছাতে কিন্তু অনেক ভালো লাগে। সবসময় গোছানো থাকলে সেই ঘর আবার গোছাতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি গোছানো শুরু করেছি। প্রথমেই আমি আমার বেডটা দিয়ে শুরু করেছি। বেডটা গোছালেই মানে অর্ধেক কাজ শেষ। যেহেতু চারপাশেই ম্যাচ অবস্থা, আমি এক পাশ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এইটাই অর্গানাইজেশনের একটি টিপসও বলতে পারেন। একসাথে সবগুলো ক্লিন করতে গেলে কোনটা রেখে কোনটা করব মনে হয়। তো এক সাইড করে করে ক্লিন করলে দেখা যায় সবগুলো সুন্দর করে গোছানো হয়ে গেছে। আপনাদের ঈদের প্রিপারেশন কেমন হচ্ছে? আমরা তো আসলে এদেশে থেকে খুব একটা বুঝি না। বিশেষ করে কোরবানি ঈদটা তেমন বোঝা যায় না। কারণ এখানে আমরা নরমালি আমরা দেশেই কোরবানি দেই। তাছাড়া বাচ্চাদের স্কুল জোশে চলছে। এর মধ্যে তো আমার মেয়ের পরীক্ষা। সব মিলিয়ে মনে হয় এবার ঈদটা বোরিংই হবে। তারপরেও চেষ্টা করব যতটুকু করার করতে। বাচ্চাদেরকে তো ঈদের ভাইবটা দিতে হবে, তাই না? আমার ড্রেসিং টেবিলটা আমার ছোট মেয়ে নুরাতের দখলে। ওর ক্রাফটের সব জিনিস আমার এখানে এনে রাখবে। যা যা লাগে অনেক কিছুই সে বানায়, সেগুলো সব এখানে রাখবে। তো আমারও দেখতে ভালো লাগে। মাশাআল্লাহ, ও অনেক ক্রিয়েটিভ। ইউটিউব দেখে দেখে সে অনেক কিছু বানায়। এখন জানালার এই সাইডটা ক্লিন করছি। এখানে যে দুটা ফ্লাওয়ার পট দেখছেন প্লাস্টিকের, এইগুলি আমি ইলফুডের মেগামার্ট শপ থেকে কিনেছি। মেগামার্ট শপের কথা আমি অনেকের কাছে শুনেছি, তবে সত্যি কথা আমার অত ভালো লাগেনি। সব কিছুই মনে হচ্ছিল অতিরিক্ত আর্টিফিশিয়াল। তারপরও আমি এই দুটা ফ্লাওয়ার পট নিয়ে এসেছি। ভালোই লেগেছে এই দুটা দেখতে। আর এখানে যে ক্যান্ডেলটা দেখছেন, এটা আমি কিন্তু আমি নিজে করেছি ইউটিউবের ভিডিও দেখে। এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। অনেকেই এসে আমার বাসায় বলেন, আপনার বাসা কি সবসময় এভাবে টিপটপ থাকে কি না? আসলে কিন্তু ঠিক না। আমি সবসময় টিপটপ রাখতে পারিও না, আসলে এটা সম্ভবও না। বাচ্চাদের ঘর। তারপরেও যদিও আমার বাচ্চারা অত নোংরা করে না, অত ম্যাস করে না, তারপরেও কিছু না কিছু তো ম্যাস থাকবেই, তাই না? আমরা হিউম্যান বিং। আর বাসা যদি সব সময় টিপটপ গোছানোই থাকে, তাহলে হোটেলে গিয়ে তো ওই মজাটা পাওয়া যাবে না, তাই না? যাই হোক, মজা করছিলাম।
তো যেটা বলছিলাম আর কি, আসলে আমি চেষ্টা করি যেখানেই যাই, শুধু আমার বাসা না, কারো বাসায় গেলেও আমি একটু ম্যাচ দেখলে মনে হয় আমি ওটা একটু গুছিয়ে রাখি। এটা আমার মনে হচ্ছে স্বভাবে পরিণত হয়ে গেছে। আসলে ছোটোবেলায় কে কীভাবে বড় হবে, কে কোন কেরিয়ার বেছে নেবে সেটা একদমই বলা যায় না। আমি যেটা মনে করি, কারণ আমি ছোটোবেলায় আমার ছিল আমি পড়ালেখা করব, হয়তো আমার টিচিং করব, এটা আমার প্ল্যান ছিল। আসলে জীবনটা তো একই রকমভাবে যেভাবে প্ল্যান করা হয় ওইভাবে চলে না। তো আবার আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, ওসব জিনিসের থেকে না আমি বাসায় এরকম করে গোছগাছ করে থাকতে, মানে সংসারটা আমার ভালো লাগে এভাবে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর করে থাকতে। তবে বিদেশ বাড়িতে আসলে দুইজনেরই তো কাজ করতে হয়। যেহেতু এখানে অনেক এক্সপেন্সিভ সব কিছু। দুজন কাজ না করলে সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যায়। মানে হয়তো কোনোরকম চলে, কিন্তু কিছু, কিছু শখ অপূর্ণ থেকে যায় সবার। তো আলহামদুলিল্লাহ আমি লন্ডনে এসে তো অনেক বছরই কাজ করেছি। নুরাত হওয়ার পর থেকেই আমি মোটামুটি কাজ থেকে বিরতি নিয়েছি। আর নুরাত বড় হওয়ার পর, মানে ও ফুল টাইমে যাওয়ার পরও ভেবেছিলাম কাজে জয়েন করব আবার। পরে আসলে আর শরীরও কাটছিল না, আর মেন্টালিও ইচ্ছে করছিল না আর কি আর কোনো কাজ টাজ করতে। কারণ তখন যদি কাজে জয়েন করতাম তখন অড জব করতে হতো। অড জবে যাওয়ার মতো আর মানসিকতা ছিল না। আর অন্য কোনো প্রপার জব করতে হলে এখন নতুন করে আবার কোর্স করতে হবে। তো এই জন্য সব মিলিয়ে আর হয়ে ওঠেনি। আর সর্বোপরি আসলে মনে করি আমার মতে যে আমার যেহেতু আমার বাচ্চারা এখনও টিনেজার, তো ওদের জন্য সর্বক্ষণ তাদেরকে আমার চোখে চোখে রাখা দরকার। যে দেশে এসেছি এখানে তো কালচার ডিফারেন্ট, তো আমাদের অনেক বেশি সময় ওদের দিতে হয়। তাছাড়া ওদের লুক আফটার সব কিছু মিলিয়ে আসলে আমি আর কাজে ঢোকার মতো মানসিকতা ফিল করছি না আর কি। আসলে এই কথাগুলো বলার একটা কারণ আছে। গত কয়েকদিন ধরে এই কথাগুলো আমার মাথায় ঘুরছে। আসলে আ অনেকের মুখ থেকে আসলে শুনি কিংবা বুঝতে পারি যে আমার এই বাসায় থাকাটা অনেকে পছন্দ করেন না। মানে অনেকে, আমি জানি না, জেলাস বলব না, এগুলো বললে আসলে অনেক নেগেটিভ হয়ে যায়। তো অনেকে মনে করেন মানে আমি বাসায় বসে থাকি, বাসায় বসে কত আরামে আছি। আর যারা কাজ করেন তাদের তো অনেক কষ্ট করতে হচ্ছে। তো এই আর কি। আসলে আমরা মেয়েরাই বোধহয় মেয়েদের শত্রু, তাই না? আসলে আমার হাসব্যান্ড যদি আমাকে কিছু না বলে, ও যদি এভাবে রাখতেই আমাকে পছন্দ করে, তাতে কার কি এসে যায়, তাই না? যাই হোক, ওসব কথা বাদ দিই। এখন এখানে যে কিউট, কিউট শোপিসগুলো দেখছেন, এগুলো বিভিন্ন দেশ থেকে আনা। যেখানে, যেখানে হলিডে গিয়েছি সেখান থেকে এগুলো কালেক্ট করেছি। তো এগুলো দেখলে না আবার সেই পুরনো স্মৃতিতেই, সেই মেমোরিতে ফিরে যাই। এই শোপিসগুলোর সাথে হঠাৎ করে মনে পড়ে গেল আমার কিছু আরও স্পেশাল কিছু শোপিস আছে, ওগুলো বের করে নিয়েছি। এখানে কিছু কাচের চকলেট আছে, কাচের কিছু ফিশ আছে। এগুলো সব ইটালি থেকে আনা। তো অনেক দিন ধরে এখানে রয়ে গেছে। এগুলো লাগানোর আসলে আর কোনো জায়গা ছিল না। এখন এগুলো এখানে রেখে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অনেক কিউট লাগছে। রুম মোটামুটি গোছানো শেষ। এখন ক্যান্ডেল জ্বালিয়ে লাস্ট কাজটা করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধে আমার রুমটা ভরে যাবে এখন। আচ্ছা আপুরা, বলুন তো এই রুমের কোন সাইডটা, কোন জিনিসটা আপনাদের বেশি ভালো লেগেছে? তাহলে আমার অনেক ভালো লাগবে। আমরা আসলে কেউই বোধহয় কারো অবস্থায় হ্যাপি না, তাই না? আমরা যারা কাজ করি তারাও হ্যাপি না। মনে হয় যে একটু যদি ছুটি পেতাম, অনেক কিছু করতাম বাসায়। আবার যারা বাসায় থাকি তারা মনে হয় কিছু টাকা হলে হয়তো অনেক কিছু কিনতে পারতাম বাসার জন্য। নদীর এপার আর ওপার দুপারেই পজিটিভ নেগেটিভ আছে। আর এই পজিটিভ নেগেটিভের মধ্যেই আমাদের জীবন চালিত হচ্ছে। এটাই আমাদের বিধাতার নিয়ম। আমরা কেউ এগুলো ভাঙতে পারবো না। তবে এই জীবনটাতে আমরা খাপ খাওয়ায়ে সুন্দর মতো নিজের জীবনটাকে চালিত করতে পারলেই আমাদের সার্থকতা। কে কী করছে না করছে, আমাদের অন্যের সংসারে নাক গলানো একেবারেই উচিত না। আসলে কে কীভাবে সুখী হবে এটা কেউই জানে না। কেউ মনে করুন ১০-২০ পাউন্ডের জামা পরেও যেমন খুশিতে থাকে, আবার কেউ ১০০, ২০০, ৩০০ পাউন্ডের জামা কাপড় পরেও খুশিতে থাকে না। তো এগুলো কোনোভাবেই মানদণ্ড নেই আসলে। কার কীভাবে সুখ আসবে, কে কীভাবে সুখী ফিল করবে। তবে আরেকটা ব্যাড ইমপ্যাক্ট আমি মনে করি সোশ্যাল মিডিয়ার উপর। কারণ আসলে ফেসবুকে, ইউটিউবে
আমরা অনেক কিছুই ভিডিও করি। আসলে যার যা সামর্থ্য আছে সে সেভাবে করছে, অসুবিধা তো নেই। এটা দেখে আমরা অন্যরা মন কষ্ট পাই, মন খারাপ করি, এটাও একটা সমস্যা হয়ে যায়। তো জানি না আসলে এগুলোর উত্তর কারো জানা নেই, কিভাবে এগুলো কন্ট্রোল করা যাবে। এটা নিজেদেরই আসলে মেনে নিতে হবে। আল্লাহ সবার জন্য সব কিছু দেননি। আমরা সবাই এই দুনিয়াতে অনেক অল্প সময়ের জন্য এসেছি, আর এই অল্প সময়ে আমরা যে যা পাই নাই সেটা ভুলে গিয়ে আমাদের সেই দুনিয়ার জন্য প্রস্তুত হতে হবে। সেই দুনিয়ায় আমরা কি নিয়ে যাচ্ছি সেটাই আমাদের চিন্তা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। যাই হোক, অনেক জ্ঞানের কথা বললাম, তো এখন একটি ছোট্ট করে রেসিপি শেয়ার করছি। এখানে আজকে বাচ্চাদের জন্য উডন নুডলস রান্না করছি। প্রথমে আমি একটি সস বানিয়ে নিচ্ছি, অনেকটা তারিয়াকি সসের মতো। অনেকটা বলতে তারিয়াকি সসে তো আরও অনেক কিছু দেয়, তো আমি বাসায় যা যা ছিল ওগুলো দিয়ে বানিয়ে নিলাম। অল্প করে বানাবো নুডলস, তো এই জন্য অল্প করেই সস বানাচ্ছি। তো এখানে আমি ব্রাউন সুগার দিয়েছি সসের মধ্যে, তারপরে সয়া সস, টমেটো পেস্ট, চিলি পেস্ট, সব উপকরণ একসাথে মিশিয়ে তারপরে এটা চুলাতে দিতে হবে। চুলাতে দেওয়ার সাথে সাথে দেখা যাবে এটা ঘন হয়ে আসছে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া। সসের মধ্যে আমি কিছু সিসাম সিডও দিচ্ছি, আর এই সসটা কিন্তু এই নুডলসটার মেইন ইনগ্রিডিয়েন্টস। আর নুডলসটা আমরা যেভাবে করে নর্মালি রান্না করি সেভাবেই রান্না করতে হবে আর কি। আমি এখানে চিকেন, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়েছি, আর ভেজিটেবলও মেশানো যায় যে যার পছন্দ মতো। উডন নুডলসটা চাইনিজ শপ কিংবা যে কোনো সুপার স্টোরে পাওয়া যায়। আমার কাছে অনেক ইজি মনে হয়েছে এই নুডলসটা, এবং বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, ওদের জন্য রান্না করে এখন আমরা রওনা দিয়েছি। আজকে যাব সেভেন সিস্টারে, খুব সুন্দর একটা জায়গা। আমরা বেশ কয়টা ফ্যামিলি একসাথে ওখানে যাচ্ছি। প্ল্যান করেছিলাম আজকে যাব, কিন্তু সকাল থেকে কেমন যেন বৃষ্টি, একটু ঠান্ডা, অন্ধকার হয়ে আছে। ভাবলাম যে যেহেতু সি সাইডে যাব, আসলে কি ড্রেস পরবো, কিভাবে কি করব বুঝতেছিলাম না, যাব কি যাব না সেটাও শিওর ছিলাম না। পরে যাই হোক রওনা দিয়ে দিয়েছি। যেতে যেতে আলহামদুলিল্লাহ ওয়েদারটা মোটামুটি ভালো হতে শুরু করেছে। আর ওখানে যাওয়ার পর তো লাজবাব, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর এই অপরূপ সৃষ্টি। আমরা তো ইউরোপ ট্যুর দেওয়ার জন্য অস্থির হয়ে থাকি, আর আমাদের আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা এখনও আমরা যাইও নি। এটা ওয়েস্ট সাসেক্সে পড়েছে। যারা এখনও এটা ভিজিট করেননি, আমি বলবো যে আপনারা অবশ্যই ভিজিট করবেন, অনেক সুন্দর জায়গাটা। আর আমরা আসলে সেভেন সিস্টার ক্লিফ দেখার আগে আর একটা জায়গায় নেমেছি, এটা হলো সেভেন সিস্টার ন্যাশনাল পার্ক। এই জায়গাটাও অসম্ভব ভালো লেগেছে, সবুজ আর সবুজে ভরা। তো এখন আমরা সেভেন সিস্টার ক্লিফ দেখার জন্য যাচ্ছি। তো মাশাল্লাহ, ওখানে যাওয়ার পর এত বাতাস, আমরা কেউই গাড়ি থেকে নামতে পারছিলাম না। ভাবছিলাম যে এইভাবেই কি চলে যাব কি না আবার গাড়িতে করে। তো পরে নামলাম, ভাবলাম এত দূরে এসেছি কেমনে না দেখে যাই। তবে যুদ্ধ করে নেমে আমরা কিছু ভিডিও ছবি তুলে নিয়েছি। তবে আমার অসম্ভব ভালো লেগেছে, আবার আসার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। মাঝে মাঝে মনে হয় এ দুনিয়া এত সুন্দর, ওই দুনিয়ায় না জানি কি আছে। আর ওই দুনিয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে এখন থেকেই। আমরা যেই সময় আমরা রিয়েলাইজ করছি যে আমাদের জীবনে অনেক সময় চলে গেছে, আমরা আল্লাহর কাছে কী জবাব দিব, ঠিক সেই সময় থেকেই আমরা প্রস্তুত হতে শুরু করি। আসুন। হঠাৎ করে একটু বাতাসের আওয়াজ শুনলেন, তাই না? কেমন ছিল আওয়াজটা? এরকমই বাতাস বইতেছিল যতক্ষণ আমরা ছিলাম ওখানে। তো যাই হোক, আজকে এখানে ব্লগটি শেষ করছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সবার ঈদ আনন্দময় হয়ে উঠুক এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।